আসসালামু আলাইকুম। তারিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের আয়োজনে থাকছে ইংরেজি সাহিত্যের মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, দ্য এলিজাবেথান পিরিয়ড। তাহলে চলুন শুরু করা যাক। দ্য এলিজাবেথান পিরিয়ড এর ডিউরেশনটা হচ্ছে 1558 থেকে 1603 সাল পর্যন্ত। এই সময়কালটাকে বলা হয় দ্য এলিজাবেথান পিরিয়ড। এই পিরিয়ডের যেই টাইটেল সেটা হলো দ্য গোল্ডেন বা গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বা ড্রামা। এই পিরিয়ডটাকে বলা হয় এ নেস্ট অফ সাইনিং বার্ড। এ নেস্ট অফ সাইনিং বার্ড, যেটাকে বলা হয় গায়ক পাখির বাসা, কারণ এই পিরিয়ড থেকেই হচ্ছে ইংরেজি সাহিত্যের একটা বিস্ফোরণ ঘটে। সর্বস্তরে হচ্ছে ইংরেজি সাহিত্যের বিস্তার লাভ করতে থাকে। এই রানী এলিজাবেথের নাম অনুসারে এই পিরিয়ডের নামকরণ করা হয় দ্য এলিজাবেথান পিরিয়ড। ডিউরেশনটা হলো 1558 থেকে 1603 পর্যন্ত। রানী এলিজাবেথ সম্পর্কে যে তথ্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে, যেগুলো আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি পরিমাণে আসে, সেগুলো হচ্ছে কুইন এলিজাবেথ। অনের নাম অনুসারে এই যুগের আসলে নামকরণ করা হয়। তো রানী এলিজাবেথ একের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয় দ্য এলিজাবেথান পিরিয়ড। তিনি 1953 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাকে আসলে ভার্জিন কুইন বলা হয়। ইতিহাস থেকে জানা যায় আসলে তিনি বিয়ে করেননি, এই কারণে তাকে হচ্ছে ভার্জিন কুইন বলা হয়। তিনি আসলে টিউডার বংশের রাজা হেনরি দ্য আট ও রানী এনি বলিনের কন্যা ছিলেন। এলিজাবেথের বয়স যখন 2.5 বছর, তখন তার মা এনি বলিনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। এলিজাবেথকে অবৈধ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়। তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়, এবং এই যে রানী এলিজাবেথ, তাকে আসলে অবৈধ সন্তান হিসেবে ঘোষণা করা হয়। এই শতকে রেনেসার যুগে, অর্থাৎ আমরা জানি যে ইউরোপে যে রেনেসা অর্থাৎ রিভার্থ অফ ইউরোপ, যেখানে শিল্প সংস্কৃতির বিপুল বিপ্লব ঘটতে থাকে, তো সেই রেনেসার যুগটাই শুরু হয় রানী এলিজাবেথের পিরিয়ড থেকে। এখানে খ্রিস্টান ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটা হচ্ছে ক্যাথলিক বা পেপিস্ট ধর্মগুরু, পোপের অনুসারী যারা, আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, যারা অ্যাগেনস্ট পোপ, অর্থাৎ যারা পোপ বিরোধী। তো জার্মানির ধর্ম সংস্কারক মার্টিন লুথার, সে কী করছে, যে তৎকালীন পোপ এবং ধর্মযাজকদের যে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলেন, তাই তাদের অনুসারীকে প্রোটেস্ট্যান্ট বলা হয়। এরপরে রাজা হেনরি দ্য আট তার পার্সোনাল অ্যাডভান্টেজ, অর্থাৎ তার নিজের সুবিধার জন্য তিনি হচ্ছে প্রোটেস্ট্যান্টিনিজম চালু করেন। কারণ হচ্ছে ফলে ইংল্যান্ডের সিভিল ওয়ার, এবং তিনি যে এই নিজের সুবিধার জন্য কি বলা হয় যে দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিষয়ের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্টিনিজম যে চালু করে, ফলে ইংল্যান্ডে সিভিল ওয়ার শুরু হয়। তো রানী এলিজাবেথ 1558 সালে ক্ষমতায় এসে রিলিজিয়াস প্রবলেম, এই যে ধর্ম সংক্রান্ত যে সমস্যা, এটি দূর করার জন্য অ্যাংলিক্যানিজম চালু করেন। অ্যাংলিক্যানিজম চালু করেন এই গৃহযুদ্ধটা যে শুরু হয়েছিল এবং ধর্মীয় যেসব সমস্যা ছিল সেগুলো প্রবলেম দূর করার জন্য রানী এলিজাবেথ অ্যাংলিক্যানিজম চালু করেন, যার মাধ্যমে আসলে সিভিল ওয়ারের সমাপ্তি ঘটান এবং সিভিল ওয়ারের সমাপ্তি ঘটাতে সক্ষম হন। আসলে অ্যাংলিক্যানিজম মিন্স ইনল্যান্ড ওন চার্চ, অর্থাৎ ইংল্যান্ডের যে নিজস্ব চার্চ থাকবে, সেখানে নিজেদের মতো করে তারা ধর্ম পালন করবে। তো এই চার্চ ভিত্তিক যে ধর্মীয় সংগঠন, সেটা চালু করার ফলে হচ্ছে এই সিভিল ওয়ারটা সমাপ্তি ঘটে। এরপরে আসি, তো এই যে কুইন এলিজাবেথ, তার একটা বিখ্যাত উক্তি ছিল, যেটা আমরা সবসময় বলে থাকি, যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ প্রথমে হচ্ছে দর্শনদারি, পরে গুণ বিচারি। তো এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটা কুইন এলিজাবেথের বিখ্যাত উক্তি। তো পরে 1560 সালে রানী এলিজাবেথ লন্ডনে ওয়েস্ট মিনিস্টার অ্যাবে নামে একটা চার্চ পুনর্নির্মাণ করেন। এখানে ব্রিটিশ রাজা রানীদের সিংহাসন আহরণের অনুষ্ঠান শেষকৃত্য অনুষ্ঠিত হতো। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত অনেক অজ্ঞাতনামা যোদ্ধাদেরও সমাধি করা হয়েছে। তো এরপরে এখানে প্রোটেস্ট কর্নার, অর্থাৎ এখানে হচ্ছে যে প্রোটেস্ট কর্নার, কবি চাষার, বিজ্ঞানী নিউটন, চার্লস ডিকেন্স, টেনিসন, আরও অনেক ডারউইন সহ আরও যারা আছে বিখ্যাত ব্যক্তিদের, এই যে ওয়েস্টমিনিস্টার অবে যে চার্চ, সেই চার্চের ওইখানে শেষকৃত্য করা হয়, তাদেরকে সমাধি করা হয়। এরপরে হচ্ছে যে আমাদের যেটা মনে রাখতে হবে, রানী এলিজাবেথ দিল্লির সম্রাট আকবরের আমলে 1600 সালের দিকে 218 জন ইংরেজ বণিকদের প্রচেষ্টায়
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। তো রানী এলিজাবেথ এই কোম্পানিকে 21 বছরের জন্য একচেটিয়া বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন। তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে রানী এলিজাবেথের সময় হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। তো উল্লেখ্য যে এর আগে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান নেতা হিমুকে পরাজিত করার মাধ্যমে সম্রাট আকবর দিল্লির সিংহাসন লাভ করেছিলেন। তো 1556 সালের দিকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান নেতা হিমুকে পরাজিত করার মাধ্যমে সম্রাট আকবর দিল্লির সিংহাসন লাভ করেছিলেন। তো 1576 সালে 12 জুলাই রাজমহলের যুদ্ধে আকবরের নিকট বাংলাদেশের স্বাধীন সুলতান আফগান বংশীয় দাউদ খান কররানী পরাজিত হলে বাংলাদেশের মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায়। আসলে এখানে যেই আমরা জানি যে 1956 সালে যে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেখানে যে আফগান নেতা ছিল হিমুকে পরাজিত করা হয়েছিল এবং সম্রাট আকবর হচ্ছে দিল্লির সিংহাসন লাভ করেছিলেন। এরপরে 1576 সালের দিকে রাজমহলের যুদ্ধে আকবরের নিকট বাংলাদেশ স্বাধীন সুলতান আকবর বংশীয় দাউদ খান কররানী পরাজিত হলে বাংলাদেশ আসলে মোগল সাম্রাজ্যের অধীনে চলে যায়। আর ওই রানী এলিজাবেথান পিরিয়ডের যে সময়কাল, সেই সময়কালে এই ঘটনা ঘটে। যখন আমরা একটা জিনিস পড়ি তখন ওই সময়টায় আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা মনে রাখলে এই পিরিয়ডটাকে ভালোভাবে মনে রাখা যায়। এরপরে এলিজাবেথান পিরিয়ডের যে বৈশিষ্ট্য, এলিজাবেথান থিয়েটার যে এর বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে আমরা জানব। তো আমরা তখন জানি যে রানী এলিজাবেথের সামনেই হচ্ছে প্রথম নাটক মঞ্চস্থ হয়। মূলত হচ্ছে 1576 সালের দিকেই আসলে প্রথম থিয়েটার স্থাপিত হয়। তো এই এলিজাবেথান থিয়েটারের কি বৈশিষ্ট্য ছিল সেটা হলো দেয়ার ওয়ার নো ফিমেল রাইটার্স ইন দ্যাট পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডে কোনো হচ্ছে নারী লেখক ছিলেন না, এবং ওম্যান ওয়ার নট অ্যালাউড টু অ্যাক্ট, অর্থাৎ কোনো মহিলা বা কোনো নারী এই মঞ্চে আসলে তারা অভিনয় করতে পারতো না। দ্য বয়েজ প্লেড দ্য রোল অফ ওম্যান, আসলে তখন হচ্ছে যে ছেলেরাই মেয়েদের মতো হচ্ছে রোল প্লে করতো, বা তারাই হচ্ছে মেয়ে সেজে অভিনয় করতো। এলিজাবেথান ট্র্যাজেডি এর অন্যতম বৈশিষ্ট্য ছিল রিভেঞ্জ আর হচ্ছে লাভ। রিভেঞ্জ এবং লাভ। এলিজাবেথান ট্র্যাজেডি যেসব নাটক ছিল সেই নাটকের অন্যতম বৈশিষ্ট্য রিভেঞ্জ আর হচ্ছে লাভ। তো ফার্স্ট ইংলিশ থিয়েটার ওয়াজ এস্টাবলিশড ইন 1576। তো 1576 সালেই হচ্ছে প্রথম এই থিয়েটার স্থাপিত হয়। তো রানী এলিজাবেথান পিরিয়ডের যেই সব সাহিত্যিকদের সম্পর্কে আমাদের জানতে হবে তারা হলে প্রায় হচ্ছে 20 জনকে সম্বন্ধে আমাদের জানতে হবে। এই 20 জনের সাহিত্যকর্মগুলোই হচ্ছে পরীক্ষায় বেশি আসে। এক নম্বর হচ্ছে থমাস নর্থন, থমাস স্যাকবেলি, তারা দুজনই হচ্ছে সাহিত্য সহযোগী ছিলেন এবং ফার্স্ট ট্র্যাজেডি হচ্ছে তারাই লিখেছিলেন। তো ক্রিস্টোফার মার্লো, যিনি হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের একজন হচ্ছে অসামান্য সাহিত্যিক, খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। এডমন্ড স্পেন্সার, নিকোলাস উডাল, স্যার থমাস ওয়াট, স্যার ফিলিপ সিডনি, জন ওয়েবস্টার, রিচার্ড হকার, জর্জ চ্যাপম্যান, বেন জনসন, থমাস খিট, এরকমের আমরা 20 জন সাহিত্যিক সম্পর্কে জানব। এবং হচ্ছে এই যে উইলিয়াম শেক্সপিয়ার, তিনি হচ্ছে রানী এলিজাবেথান পিরিয়ডের সাহিত্যিক বলা হয়, যদিও এরপরে জ্যাকোবিয়ান পিরিয়ডে তার সবচেয়ে বেশি সাহিত্যকর্ম তিনি লিখেছেন। তারপর হচ্ছে তার সম্পর্কে আমরা এই পিরিয়ডে জানব। তো হচ্ছে রানী এলিজাবেথান পিরিয়ডে এই 20 জন সাহিত্যিকদের সম্পর্কে আমাদের জানতে হবে। তো হচ্ছে এই পরের ভিডিওতে আমরা এই রানী এলিজাবেথান পিরিয়ডের যে 20 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক যারা রয়েছেন তাদের সম্পর্কে আমরা জানব যতটুকু আমাদের দরকার, কারণ ইংরেজি সাহিত্য অনেকটা বিস্তার একটা বিষয়, এখানে সব সম্পর্কে আসলে মনে রাখাটাও কষ্টকর। সুতরাং আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা জানার চেষ্টা করব। তা আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।